জিহুন ছিল জীবনযুদ্ধে হেরে যাওয়া এক মধ্যবয়স্ক লোক। নিজের পকেটের খরচটাও বৃদ্ধ মার কাছ থেকে নিতে হতো। তার স্ত্রী অন্য আরেকজনকে বিয়ে করে চলে গিয়েছে। যাওয়ার সময় তাদের একমাত্র মেয়েটাকেও নিয়ে গিয়েছে। তার জীবনের এই ডাউনফলের অন্যতম কারণ ছিল বাজির নেশা। সে এবং তার বন্ধু জং হর্স রেসে বাজি ধরত। নিজের ব্যাংক ব্যালেন্স যখন শূন্য হয়ে গিয়েছিল তখন বৃদ্ধ মায়ের কার্ড থেকে টাকা চুরি করে নিত। একদিন তার মা বলে, আজকে তোমার মেয়ের জন্মদিন, এই টাকা দিয়ে তাকে কিছু কিনে দিও। কিন্তু দেখা যায় সে ওই টাকা দিয়ে বাজি ধরে আর ভাগ্যক্রমে বেশ কিছু টাকা জিতেও যায়। খুশি হয়ে কাউন্টারের মেয়েটাকে কিছু টাকা বকশিসও দেয়। এরপর যখন চলে আসছিল তখন আরেকজন পাওনাদার তাকে ধরার জন্য তাড়া করে, তাকে মেরে সমস্ত টাকা নিয়ে যায়। বাকি টাকা কয়েকদিনের মধ্যে ফেরত না দিলে তাকে মেরে ফেলবে। এরপর জিহুন কাউন্টারে ফিরে গিয়ে বলে, কিছু মনে না করলে বকশিসের টাকাটা কি ফিরিয়ে দেওয়া যাবে। সেই টাকা নিয়ে চলে আসে ক্রেন গেম খেলতে। মেশিনে টাকা দিলে একবার চান্স পাবে গিফট তুলতে, তবে অনেকবার চেষ্টা করেও কিছুই তুলতে পারে না। তার এই অবস্থা দেখে একটা বাচ্চা ছেলে তাকে সাহায্য করে। সে একবারের চেষ্টাতেই একটা গিফট তুলে নেয়। সে খুশিতে ছেলেটাকে নিয়ে সেলিব্রেট শুরু করে। এরপর তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়। রাস্তার পাশে এক দোকানে খেতে আসে আর তার মেয়ে বলে, মা বলেছে রাস্তার পাশের খাবার ভালো না, রেস্টুরেন্টের খাবার ভালো। এই শুনে জিহনের খুব মন খারাপ হয়, কারণ রেস্টুরেন্টে খাওয়ার মতো তার কাছে অত টাকা নেই। বাবার মন খারাপ দেখে সে বলে, আমার কাছে এই খাবারগুলোই বেশি ভালো লাগে। সে আরো জিজ্ঞাসা করে, তোমার মুখে এমন দাগ হলো কিভাবে, নিশ্চয়ই মারপিট করেছ। জিহুন মিথ্যা বলে যে এটা হচ্ছে মশার কামড়ের দাগ। এরপর সে ওই গিফটটা তার মেয়েকে দেয়। দেখা যায় তার মধ্যে ছিল একটা খেলনা পিস্তল, যার ট্রিগার চাপলে আগুন বের হয়। আসলে ছেলেদের মতো পিস্তল উপহার পাবে তা সে ভাবেনি। বলে, মা এটা দেখলে রেগে যাবে। তাই জিহুন পিস্তলটা তার কাছে রেখে দেয়। সে বলে, এটা দিয়ে আবার সিগারেট জ্বালিও না। এই বলে ভালোভাবে চেক করে বুঝতে পারে তার বাবা এখনো সিগারেট ছাড়েনি। জিহুন প্রমিস করে খুব শীঘ্রই ছেড়ে দেবে আর এর পরের জন্মদিনে তাকে দামি রেস্টুরেন্টেও নিয়ে যাবে। যা শুনে তার মেয়ে চুপ করে থাকে। এরপর তাকে পিঠে করে বাড়িতে পৌঁছে দেয়। একটু লেট হয়েছিল তাই সে ঘুমিয়ে পড়ে। এই দেখে তার প্রাক্তন স্ত্রী তাকে অনেক কথা শোনায়। বাড়ি ফেরার সময় তার ট্রেন মিস হয়ে যায়। হতাশা নিয়ে বসে থাকে। পরের ট্রেনের আশায় ঠিক সেই সময় ইউ নামের এক সেলসম্যান তার পাশে এসে বসে। ইউ জানায়, আপনি চাইলে আমার সাথে ডাকজি নামের একটা গেম খেলতে পারেন, যার উইনিং প্রাইস 1,00,000 টাকা। তবে আপনি হেরে গেলে আমাকে টাকা দিতে হবে না, তার বদলে একটা করে চর খেতে হবে আপনাকে। গেমের নিয়ম হলো যে প্রথমে একজনের ডাকজি উল্টে দিতে পারবে সে হবে উইনার। তো দেখা যায় জিহুন বারবার হেরে গিয়ে চর খেতে থাকে, তবে শেষমেশে সে জিতে যায় এবং তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হয়। যাওয়ার আগে ইউ জানায় কয়দিন পরে বিশাল এক গেম শুরু হবে, যার উইনিং প্রাইস 45 কোটি টাকা। এই বলে সে তাকে স্কোয়াড গেমের ইনভাইটেশন কার্ড দিয়ে চলে যায়। জিহুন খুশি মনে বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তার এক আন্টির দোকান থেকে কিছু মাছ কিনে নেয়। বাড়ির সামনে একটা ক্ষুধার্ত বিড়াল দেখে এক টুকরো মাছ তাকে দিয়ে দেয়। বাড়ি ফিরলে তার মা বলে, তোমার মেয়ে তার সৎ বাবার সাথে আমেরিকায় চলে যাবে। লোকটার আমেরিকাতে চাকরি হয়েছে, তাই পুরো পরিবার নিয়ে চলে যাবে। মেয়েটা তোমার সাথে থাকতে চাই, তবে আইনি ঝামেলার কারণে তা সম্ভব হচ্ছে না। এখনো সময় আছে, কিছু টাকা ম্যানেজ করো। ভালো উকিল হলে মেয়েটাকে তোমার সাথে রাখতে পারবে। এরপর ঘুমানোর সময় তার মেয়ের ছবি দেখতে থাকে। পৃথিবীতে শুধু তার মেয়েটা এবং তার মা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মেয়েটাকে কিছুতেই হারাতে চায় না, তবে উকিল ধরতে অনেক টাকা লাগবে। বহু চিন্তা ভাবনা করে সে ওই কার্ডের নম্বরে কল করে। তারা জানায়, আপনার নাম এবং বয়স বলে রেজিস্ট্রেশন করুন, কিছুক্ষণ পর আপনাকে নিতে গাড়ি আসবে। সে ওই গাড়িতে উঠলে দেখে তার মতো আরো একজন পার্টিসিপেট ঘুমিয়ে আছে। তখন ওই ধোঁয়ার মাধ্যমে তাকে অজ্ঞান করে ফেলা হয়। চোখ খুলে দেখে সে চলে এসেছে স্কোয়াড গেমে, যেখানে 456 জন প্রতিযোগীর মধ্যে যে বিজয়ী হবে সে পাবে 45 কোটি, আর যারা হেরে যাবে তাদেরকে মেরে ফেলা হবে এবং তাদের ভাগের টাকাটা বক্সে অ্যাড করা হবে। আর প্রতি রাউন্ড শেষে গেমের পক্ষে এবং বিপক্ষে ভোট নেওয়া হবে। যদি গেম খেলার বিপক্ষে ভোট বেশি পড়ে তাহলে সবাইকে ছেড়ে দেওয়া হবে, তবে কেউ কোনো টাকা পাবে না। আর যদি গেম খেলার পক্ষে ভোট বেশি পড়ে তবে গেমটা চলতে থাকবে। শেষ পর্যন্ত যে বিজয়ী হবে সে সম্পূর্ণ টাকা পাবে। প্রথম রাউন্ড ছিল রেড লাইট গ্রিন লাইট। যতক্ষণ মিউজিক চলবে ততক্ষণ সামনে এগোতে পারবে। মিউজিক বন্ধ হয়ে গেলে স্থির হয়ে যেতে হবে। তো এখানে অনেকজন মারা যায় এবং তাদের
তাদের বাঘের টাকা বক্সে এড করা হয়। এরপর সুগার হানিক, মার্বেলস, হপচক্স ও সর্বশেষ রাউন্ড স্কোয়াড গেম, এই সবগুলো রাউন্ড জিতে চ্যাম্পিয়ন হয় জীবন। দেখানো হয় এই খেলাটা আয়োজন করা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ভিআইপি লোকেদের বিনোদন দেওয়ার জন্য, যারা নিম্ন শ্রেণীর মানুষদের পশু মনে করে না। জীবন মৃত্যুর এই খেলাটা 8-10টা সাধারণ গেমের মতো এনজয় করতো তারা। এই গেমটার একজন পরিচালক বা ফ্রন্টম্যান হচ্ছে ইয়ন হো নামের এক লোক। তো প্রথমবার জীবন চ্যাম্পিয়ন হলে তাকে তার এলাকায় ফেলে যায়, আরো ফেলে যায় একটা এটিএম কার্ড। সেই অ্যাকাউন্টে চেক করে দেখে সেখানে রয়েছে 45 কোটি টাকা। এরপর সে বাড়ি ফিরে দেখতে পায় তার মা মারা গিয়েছে। এরপর 1 বছর কেটে যায়। একদিন এক ফুল বিক্রেতা মহিলা তাকে স্কোয়াড গেমের একটা কার্ড দিয়ে যায়, তবে এটা ছিল অন্যরকম, যার পেছনে অ্যাড্রেস লেখা ছিল। সে ওই অ্যাড্রেসে এসে দেখতে পায় সেখানে রয়েছে এক বৃদ্ধ লোক। এই লোকটাও তাদের সাথে গেমে ছিল, যার আইডি নম্বর ছিল 001। সে জানায় তারা কয়েকজন মিলে স্কোয়াড গেম শুরু করেছিল, কারণ তাদের কাছে এত টাকা ছিল যে তাদের লাইফ একদম বোরিং হয়ে গিয়েছিল। তাই শুধুমাত্র বিনোদনের জন্য তারা এই গেমটার আয়োজন করেছিল। তবে আরো বেশি এনজয় করার জন্য সে নিজেই গেমে অংশগ্রহণ করে। তবে এই লোকটা জিহুনকে সাহায্য করেছিল মার্বেল রাউন্ডে। সেই গেমের নিয়ম ছিল সবাইকে সমপরিমাণ মার্বেল দেওয়া হবে। মার্বেল খেলার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে একজন আরেকজনের থেকে মার্বেল সংগ্রহ করবে। সময় শেষে যাদের কাছে কম মার্বেল থাকবে তারা হেরে যাবে, অর্থাৎ তাদের মেরে ফেলা হবে। তখন বৃদ্ধ লোকটা জিহুনকে তার মার্বেল গুলো দিয়ে দেয়। জিহুন ভেবেছিল বাকিদের মতো ওনাকেও হয়তো মেরে ফেলা হয়েছে। সবকিছু শুনে জিহুন প্রচন্ড রেগে যায়, কারণ মানুষের জীবন নিয়ে খেলাটা মোটেও গেম হতে পারে না। এর কিছুক্ষণ পর সেই লোকটা মারা যায়। দেখানো হয় সেই লোকটা গেমের পরিচালক ইয়ন হুকে বলেছিল পরবর্তী গেমে অংশগ্রহণ করতে, কারণ গেম দেখার চাইতে নিজে খেললে আরো বেশি উপভোগ করা যায়। এরপর জিহুন সিদ্ধান্ত নেয় এই টাকাগুলো দিয়ে তার টিমের পরিবারকে সাহায্য করবে। তাই প্রথমে চলে আসে তার এক টিমমেট সেবিয়কের ছোট ভাইয়ের কাছে, কারণ সেবিয়ক ছিল খুবই দরিদ্র। তার ভাইটাকে মানুষ করার জন্য সে স্কোয়াড গেমে গিয়েছিল। পরবর্তীতে 5 নম্বর রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়, যেটা ছিল কাছের উপর দিয়ে এপার থেকে ওপারে যেতে হবে। কিছু কাজ আসল আর কিছু হচ্ছে নকল। নকল কাছে পা দিলে নিচে পড়ে মারা যাবে। তো সেই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলে। তবে সে ওপারে গিয়ে পৌঁছায় একদম শেষ মুহূর্তে, যখন কাছের রাস্তাটা ভেঙে যাচ্ছিল। তো সেখানে একটা কাছের টুকরা তার পেটের মধ্যে ঢুকে যায়। সেটা বের করলেও রক্তপাত বন্ধ হয় না, তাই একটা কাপড় দিয়ে বেঁধে নেয়। আর মাত্র একটা রাউন্ড বাকি ছিল, আর এখন বেঁচে আছে 3 জন। সে জিহুনকে বলে সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। যদি জিহুন চ্যাম্পিয়ন হয় তাহলে সে যেন তার ছোট ভাইটাকে দেখে রাখে। জিহুন তাকে প্রমিস করে সে বের হতে পারলে অবশ্যই তার ছোট ভাইটাকে দেখে রাখে। দৃশ্য বর্তমানে চলে আসে। সে সেবিয়কের বাইকে নিয়ে শহরে চলে আসে। তার এক আন্টিকে বলে এই ব্যাগে ছেলেটার জামা কাপড় রয়েছে, ও এখন থেকে তোমার সাথেই থাকবে। এই বলে সে চলে যায়। মহিলাটা ব্যাগ খুলে দেখে ব্যাগে রয়েছে প্রচুর টাকা। এরপর সে রওনা হয় এয়ারপোর্টের দিকে, উদ্দেশ্য আমেরিকা। এখন তার টাকার অভাব নেই, তাই ভালো উকিল ধরে মেয়েটাকে ফিরিয়ে আনবে। তো ট্রেন থেকে নেমে এয়ারপোর্টে যাওয়ার সময় সেলসম্যান ইউকে দেখতে পাই। সে অন্য এক লোকের সাথে ডাকজি গেম খেলছিল। এই দেখে সে দৌড়ে চলে আসে তাকে ধরার জন্য। তবে এর আগে ইউ চলে গিয়েছিল। সে লোকটার কাছ থেকে তার কার্ড ছিনিয়ে নেয় এবং সেই নম্বরে কল করলে তাকে বলা হয় আপনি যেখানে যাচ্ছেন চলে যান, আপনাকে আর খেলতে হবে না। আর এর উত্তরে জীবন বলে আমি এর শেষ দিকে ছাড়বো। এই বলে সে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। এখন সে আরো একবার স্কোয়াড গেমে যেতে চায় নিরীহ মানুষদের বাঁচাতে। অপরদিকে জুনহো নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়, যে হসপিটালে জ্ঞান ফিরে পেয়েছিল। এখন তার অতীত সম্পর্কে কিছু তথ্য দেওয়া হবে। সে হচ্ছে স্কোয়াড গেমের ফ্রন্টম্যান ইয়নহোর ছোট ভাই জুনহো। জুনহো তার বড় ভাইকে খুঁজে বেড়াচ্ছে বহুদিন ধরে, কারণ তার ভাই হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। তার রুম খুঁজে পেয়েছিল স্কোয়াড গেমের একটা কার্ড। ঠিক এমন একটা কার্ড সে দেখেছিল জিহুনের কাছে, যখন জিহুন প্রথমবার স্কোয়াড গেম খেলতে গিয়েছিল। সেবার প্রথম রাউন্ড শেষে সবাই বুঝতে পারে এই গেমটা সাধারণ কোনো গেম নয়, তাই বেশিরভাগ ভোট গেম খেলার বিপক্ষে দেয় এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন জিহুন পুলিশে চলে যায়। স্কোয়াড গেমের কার্ডটা অফিসারকে দিয়ে সবকিছু বুঝিয়ে বলে। অফিসার সেই নম্বরে কল করলে কলটা রিসিভ করে এক বয়স্ক মহিলা। অফিসার ভেবে নেয় জিনহো নেশা করে তাকে বিরক্ত করছে, তাই তাকে বের করে দেয়। তখন সেই কার্ডটা জুনহো দেখেছিল, যেটা ছিল তার ভাইয়ের রুমে পাওয়া কার্ডটার মতো দেখতে। ভেবে নেয় গিহুনকে ফলো করলে তার ভাইয়ের সন্ধান পেতে পারে। ওইদিকে গিহুনের মা অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সে তার বন্ধু জং এর কাছে টাকা চায়, তবে জং ছিল তার থেকে অভাবী। এরপরে যায় তার প্রাক্তন স্ত্রীর কাছে, সে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই সিদ্ধান্ত নেয় তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য হলেও তাকে
আবারও গেমে ফিরে যেতে হবে। ওইদিকে সেবিও তার ভাইয়ের কাছে যায়, তার কেউ নেই বলে তার বন্ধুরা তাকে মারধর করে, তাই সে আর একা থাকতে চায় না। ওরা মূলত চায়না থেকে সাউথ কোরিয়ায় পালিয়ে এসেছে ভালো জীবন যাপনের উদ্দেশ্যে। তারা আসতে পারলেও তার মা আটকে আছে নর্থ কোরিয়ার জেলে। তাকে সাউথ কোরিয়ায় আনার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তো এভাবে এক এক করে বাকি সমস্ত প্রতিযোগীরা আবারও গেম খেলার জন্য রেডি হয়। আবারও তাদেরকে গাড়িতে তুলে গ্যাসের সাহায্যে অজ্ঞান করা হয়। ফেরিতে করে কোনো এক দ্বীপের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে। দেখা যায় জিহুনকে ফলো করে ফেরিতে উঠে পড়ে পুলিশ অফিসার জুনহো। একজন গার্ডকে মেরে তার কাপড় পরে নেয় এবং তাদের সাথে মিশে যায়। পরবর্তীতে সে প্লেয়ারদের লিস্ট খুঁজে পায়। 2015 সালের ফাইলে তার ভাইয়ের ছবি দেখতে পাই, অর্থাৎ তার ভাই স্কোয়াড গেমে খেলেছিল। তবে সে জিতে গেলেও অবশ্যই বাড়ি ফিরে যেত। যেহেতু ফিরে যায়নি তাই সে ধরে নেয় তার ভাই গেমে হেরে গেলেও তাকে মেরে ফেলা হয়েছে। তবে আমরা জানি তার ভাই মরেনি, সে এখন ফ্রন্টম্যান। ইয়নো বুঝতে পারে একজন গার্ড তাদের অফিসে ঢুকে পড়েছে, তাই তাকে ধরার জন্য তাড়া করে। শেষমেশ জুনহো আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে পালিয়ে যায়, তবে তাকে ধরে ফেলে। সে যখন ফ্রন্টম্যানের দিকে গুলি করবে তখন সে তার মুখোশ খুলে ফেলে। জুনহো দেখে এটা হচ্ছে তার হারিয়ে যাওয়া ভাই ইয়নহো। তবে ইয়নহো তাকে না মেরে তার সাথে আসতে বলে, সে মানা করে দেয়। তাই বাধ্য হয়ে তাকে গুলি করে দিলে সে সমুদ্র গিয়ে পড়ে। এখানে জুনহোর গল্পটা বর্তমানে চলে আসে। চোখ খুলে দেখে সে রয়েছে হসপিটালে। তাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল একজন জেলে। এরপর থেকে জুনহো সেই জেলের বোটে করে আশেপাশে সকল দ্বীপে ড্রোনের সাহায্যে চেক করে, কিন্তু কোথাও স্কোয়াড গেমের দ্বীপটা খুঁজে পাচ্ছিল না। ওইদিকে প্রথম সিজনে জিতে 45 কোটি টাকা পেয়ে জিহুন তার পাওনাদারের টাকাগুলো পরিশোধ করে দেয়। এরপর সে একজন গ্যাংস্টারকে খবর দেয়। জিহুন তাকে একটা কাজ দেয় যার বিনিময়ে বিশাল পরিমাণ টাকা দিবে। কাজটা হচ্ছে ইউ নামের একজন সেলসম্যানকে খুঁজে বের করতে হবে যে অসহায় মানুষদের সাথে ডাকজি খেলে এবং তাদেরকে টাকার লোভ দেখিয়ে এক মরণ খেলায় ইনভাইট করে। তো গ্যাংস্টার কিম ইউকে খোঁজার কাজে লেগে পড়ে। তার অ্যাসিস্ট্যান্ট চাইকে বলে দেশের সকল গ্যাংস্টারদের ডাক। এরপর চুই এক বিশাল মিটিং করে সবাইকে জানিয়ে দেয় এই পুতুলটার মতো দেখতে একজন সেলসম্যান রয়েছে যে অসহায় মানুষদের সাথে ডাকজি খেলে, তাকে যে করে হোক ধরতে হবে। কথা মতো সবাই কাজে লেগে পড়ে। একদিন চুই এবং কিম এক স্টেশনে বসেছিল। তারা হঠাৎ করে দেখতে পায় ঠিক এমন এক লোক তাদের চোখের সামনে ডাকজি খেলছে। এই দেখে তারা জিহুনকে কল করে জানায় এবং ইউকে ফলো করতে থাকে। দেখা যায় ইউ চলে আসে এক পার্কে, যেখানে অসহায় মানুষদেরকে দুটো অপশন দেয়, রুটি অথবা স্কেচ কার্ড, যে কোনো একটা বাছাই করে নিতে হবে। তবে বেশিরভাগ মানুষ স্কেচ কার্ড নিয়েছিল এবং সেই কার্ডে কোনো পুরস্কার বা টাকা পয়সা কিছুই ছিল না। তো একটা লোক যে কিছুক্ষণ আগে কার্ড চুজ করেছিল সে আবারও আসে, তবে এবার রুটি চাই। ইউ রেগে গিয়ে রুটিগুলো নষ্ট করে দেয় আর বলে তোমরা নিজেদের ভাগ্য নিজেরাই নষ্ট করেছ। এরপর সে গাড়িতে করে কোথাও চলে যায়। চুই এবং কিউ তাকে ফলো করে। ওইদিকে ওভার স্পিডের কারণে জিহুনের জরিমানা করে পুলিশ অফিসার জুনহো। জিহুন তার কেসের ক্লিপ নিয়ে চলে যায়। জুনহো অনলাইনে এন্ট্রি করার সময় জিহুনের চেহারাটা ভালোভাবে দেখতে পায় এবং তাকে চিনতে পারে। অপরদিকে তারা দুইজন ইউকে ফলো করে এক গলির মধ্যে চলে আসে। ইউ তাদেরকে মেরে জিহুনের হোটেলে নিয়ে আটক রাখে। জিহুন এই পুরো হোটেলটা ভাড়া নিয়েছিল নতুন একটা প্ল্যান সাকসেসফুল করার জন্য। তো জিহুন চুই এবং কিমের ফোন বন্ধ পেয়ে হোটেলে ফিরে আসে। এসে দেখে ইউ তার জন্য অপেক্ষা করছে। সে ইউকে বলে আমি স্কোয়াড গেমের শেষ দেখে ছাড়বো, আর তুমি অমানুষগুলোর সাথে কাজ করে নিজেও একটা অমানুষ হয়ে গিয়েছো। এই শুনে সে প্রচন্ড রেগে যায় এবং তার সাথে একটা গেম শুরু করে। সে পিস্তলে একটা বুলেট রাখে, একজনের পর একজন নিজেদের মাথায় শুট করে, অর্থাৎ এই গেমেও যে কোনো একজনকে মরতে হবে। আর সেই গেমে মরেছিল ইউ। জিহুন ইউর পকেটে একটা ইনভাইটেশন কার্ড দেখতে পায় যার অপর পাশে একটা অ্যাড্রেস লেখা ছিল। ওইদিকে জুনহো অনেক খুঁজে জিহুনের হোটেলের সন্ধান পেয়ে যায়। ভেতরে এসে দেখে ইউ মৃত অবস্থায় পড়ে আছে। এই দেখে তাকে অ্যারেস্ট করতেই যাবে, ঠিক তখনই চুই এসে তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং ইউর ডেড বডিকে গালমন্দ শুরু করে আর বলে এই লোকটা আমাদেরকে অনেক মেরেছে এবং আমার বস কিমকে গুলি করে মেরে ফেলেছে। এরপর জুনহোর জ্ঞান ফিরে আসলে জানায় সে তার বাইকে ফিরিয়ে আনতে চায়, যে হচ্ছে ওই গেমের একজন ফ্রন্টম্যান। এরপর জিহুন তাদের দুজনকে নিয়ে পাশের রুমে চলে যায়, যেখানে ছিল তার জেতা প্রাইজ মানির টাকাগুলো। সে জানায় এই টাকাগুলো ব্যবহার করে স্কোয়াড গেমের রহস্য উন্মোচন করবে। প্রথমে সে পর্যাপ্ত অস্ত্র সামগ্রী কিনে নেয়। এরপর জুনহোর সাহায্যে কিছু রিটায়ার্ড পুলিশ অফিসারকে হায়ার করে এবং একটা স্পেশাল ফোর্স তৈরি করে। এরপর সে হোটেলের দেয়ালে সাউন্ড প্রুফ ফোম লাগিয়ে প্র্যাকটিস শুরু করে। এরপর তার একটা দাঁত উঠিয়ে নতুন একটা দাঁত লাগায়, যার সাথে ছিল একটা ট্র্যাকার। এটা লাগানোর কারণ হলো জিহুন স্কোয়াড গেমে জয়েন করলে কোন দ্বীপে এবং কোন জায়গায় আছে তা সহজেই ট্র্যাক করা যাবে। ফলে জুনহো তার স্পেশাল ফোর্স নিয়ে সেখানে অ্যাটাক করতে পারবে।
এরপর জিহুন চলে আসে তার আন্টিকে এবং সোবিয়েকের বাইকে দেখে ছেলেটা এখন বেশ বড় হয়ে গিয়েছে এবং তার আন্টি ছেলেটাকে খুব ভালোবাসে। এই দেখে সে প্রচন্ড খুশি হয়। এই মহিলাটি ছিল জিহুনের প্রতিবেশী। এখানে অতীতের আরো কিছু ইনফরমেশন দেওয়া হবে। মহিলাটির একটা ছেলে ছিল যার নাম ছিল সিওক। সিওকের সাথে জিহুনের ভালো সম্পর্ক ছিল। সিওক তাকে বলেছিল স্টক মার্কেটে ইনভেস্ট করে তার সমস্ত টাকা লস হয়ে গিয়েছে। সে তার মায়ের দোকানের পেপার জমা দিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছে। তার মা এই সব কিছুই জানে না। ব্যাংক লোন পরিশোধ করতে না পারলে তার মায়ের দোকানটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন সে কি করবে বুঝে উঠতে পারছে না। যদি কিছু করতে না পারে তাহলে সুইসাইড করবে। তো পরবর্তীতে এই সিওকো জয়েন করেছিল স্কুইড গেমের প্রথম সিজনে এবং সে ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছিল। সেই রাউন্ডে একজন আরেকজনকে মেরে চ্যাম্পিয়ন হতে হবে। তো মারামারির এক পর্যায়ে জিহুন খেলা থেকে বেরিয়ে যেতে চায়, অর্থাৎ তারা চাইলে এই মুহূর্তে বেরিয়ে যেতে পারবে, তবে কোনো টাকা পাবে না। সিওক বলে আমাকে মেরে ফেলো, তবে প্রমিস করো প্রাইজ মানির কিছু অংশ আমার মাকে দিবে। জিহুন কিছুতেই তাকে মারতে চায় না, তাই সিওক ছুরি দিয়ে সুইসাইড করে নেয়। গল্পটা বর্তমানে চলে আসে। জিহুন তাদেরকে হাসি খুশি দেখে তার সমস্ত পরিশ্রম সার্থক মনে করে। এরপর সে চলে আসে তার এক বন্ধুর কাছে, যে ছিল একজন ব্রোকার। তাকে সেবিয়কের মায়ের ছবি দেখিয়ে বলে ওনাকে নর্থ কোরিয়ার জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। এই বলে সে বেরিয়ে যায়। তখন নূর নামের একটা মেয়ে আসে। সেও বর্ডার দিয়ে পালিয়ে নর্থ কোরিয়া থেকে এসেছে, তবে তার 1 বছর বয়সী মেয়ে আটকা রয়েছে নর্থ কোরিয়াতে। তাকে আনার জন্য অনেক টাকার প্রয়োজন। দেখা যায় সে কাজ করে একটা বানি মাস্ক হিসাবে। এই বানি মাস্কটা হচ্ছে পুতুলের মধ্যে ঢুকে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার কাজ। ছোট একটা বাচ্চা সেই বানি মাস্কটা বা পুতুলটাকে খুব পছন্দ করে। সে তাকে একটা লজেন্স উপহার দেয়। এরপর বাচ্চাটা একটা ছবি এঁকে নিয়ে আসে তার জন্য। তবে তখন আরেকজন পুতুল ড্রেসিং রুমে ঢুকে বাচ্চাটা তাকে দেখে কান্না শুরু করে, কারণ সে ভেবেছিল এই পুতুলগুলো বাস্তব, এগুলোর মধ্যে যে মানুষ থাকে সেটা জানতো না। তখন তার কান্না শুনে তার বাবা ছুটে আসে, যার নাম পার্ক। সে খুবই দারিদ্র একজন মানুষ। রাস্তায় লোকজনের ছবি এঁকে যা পায় তা দিয়ে ছোট মেয়েটাকে নিয়ে দুবেলা খেয়ে বেঁচে আছে। একদিন নূর দেখে সেই ছোট্ট মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সে তাকে দেখতে হসপিটালে চলে আসে। আসলে এই মেয়েটাকে দেখে তার নিজের মেয়ের কথা খুব মনে পড়ে। রাতের বেলা সে গাড়িতে ঘুমায়, কারণ থাকার মতো তার কোনো জায়গা নেই। তার মেয়েটাকে আনতে হলে অনেক টাকার প্রয়োজন। এই জীবন যুদ্ধে হয়তো তাকে হার মানতে হবে। তখন ওই কেউ একজন এসে তাকে একটা কার্ড দিয়ে যায়, যেটা ছিল স্কোয়াড গেমের কার্ড। সে ওই নম্বরে কল করে এবং তাকে বলা হয় স্কোয়াড গেমের গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে। তবে তাকে নিতে এসেছিল একটা ট্রাক। সে ওই ট্রাকের মধ্যে থাকা একটা লকারে গিয়ে ঢুকে পড়ে। আমরা বুঝতে পারি নূরকে নেওয়া হয়েছিল গার্ড হিসাবে, প্লেয়ার হিসাবে নয়। ওইদিকে জিহুন চলে আসে সেই অ্যাড্রেসে, যে অ্যাড্রেসটা লেখা ছিল গার্ডের পেছনে। তাকে স্কোয়াড গেমের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং গ্যাসের মাধ্যমে অজ্ঞান করে ফেলে। সেই গাড়ির পিছু করছিল জুনহো এবং তার স্পেশাল ফোর্সের লোকেরা। তবে দূর থেকে তাদের গাড়ির চাকায় স্নাইপার দিয়ে গুলি করে থামিয়ে দেয়। এরপরের দিন জিহুনের চোখ খুলে দেখে সে স্কোয়াড গেমে চলে এসেছে। আর এবারও তাকে 456 নম্বর দেওয়া হয়েছে, যেখানে তার বন্ধু জংকে দেখতে পায়। তারা একে অপরকে দেখে একই প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো। জিহুন রেগে গিয়ে বলে আমাকে প্রমিস করো সবসময় আমার কাছাকাছি থাকবে। তো এখানে নতুন এবং ইন্টারেস্টিং অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। যেহেতু খুবই সংক্ষেপে গল্পটা বলার চেষ্টা করছি, তাই উল্লেখযোগ্য কয়েকটা ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। 230 নম্বর সিরিয়ালের প্লেয়ারটার নাম হচ্ছে থানোস। বাস্তব জীবনে এ হচ্ছে কেপ ব্যান্ড পিকের একজন মেম্বার। সে রিয়েল লাইফে মাদকে নেশাগ্রস্ত হয়েছিল এবং তার বাস্তব জীবনের চরিত্রটাই স্কোয়াড গেমে তুলে ধরা হয়েছে। আরেকজন হচ্ছে 120 নম্বর ইয়ংজু, 388 নম্বর ডাইহো, 222 নম্বর জুনহুই যে ছিল প্রেগনেন্ট, আর 100 নম্বর এই লোকটা ছিল সেই দেশের প্রাক্তন সরকার। আরেকজন হচ্ছে 196 যার নাম মিনা। সে বলে সবুজ কালার আমার মোটেও পছন্দ না, আমাকে ওই পিঙ্ক কালারের ড্রেসটা দাও। কিন্তু তাকে ইগনোর করে গেমের রুলস গুলো বুঝিয়ে দেওয়া হয় আর বলে এবার এই গেমে একটা পরিবর্তন আনা হয়েছে, তা হচ্ছে যদি প্রতি রাউন্ডের শেষে গেমটা চালিয়ে যাওয়ার বিপক্ষে ভোট বেশি পড়ে তাহলে সবাইকে প্রাইজ মানিটা ভাগ করে দেওয়া হবে। এরপর প্রথম গেম রেড লাইট গ্রিন লাইট খেলার জন্য সবাইকে নিয়ে যাওয়া হয়। অপরদিকে জুনহো সেই জেলের বুটে করে তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। জিহুনের দাঁতে লাগানো ট্র্যাকারের সাহায্যে তার লোকেশন ক্লিয়ার দেখা যায়, তাই দ্রুত ছুটে যায় ওইদিকে তারা এখনো জানতো না এই গেমটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। আর থানোস মিনাকে পটানোর জন্য তাকে রেপ শোনায়, কিন্তু মিনা সেই গেমের বিশাল পুতুলটাকে দেখে অবাক হয়ে যায়। তবে জিহুন বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে, কিন্তু এতক্ষণে তার ফোর্স চলে আসার কথা ছিল। তার কিছু একটা সন্দেহ হয়, তাই নকল দাঁতটা তুলে দেখে তার পেছনে ট্র্যাকারটা নেই। এইদিকে সে হতবাক হয়ে যায়। এইদিকে
জুনহোরা ট্রেকারের লোকেশনে গিয়ে দেখে একজন লোক বসে দিয়ে মাছ ধরছে। মাছের খাবারের পাত্রের মধ্যে ছিল জিহুনের ট্রেকারটা। লোকটা জানায় কিছুক্ষণ আগে একজন লোক এই পাত্রটা রেখে গিয়েছে। আর এইদিকে জিহুন বুঝতে পারে এই গেমের পরিচালকরা তাদের থেকে বহু গুণ চালাক, আর এখন এই রাউন্ডটা চালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। তাই সবাইকে ডেকে বলে যতক্ষণ গান চলবে ততক্ষণ সবাই সামনের দিকে এগিয়ে যাবে, আর গানটা বন্ধ হয়ে গেলে সবাইকে একদম স্থির হয়ে যেতে হবে। যে নাড়াচাড়া করবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। তার এই কথা শুনে সবাই হাসি ঠাট্টা শুরু করে দেয়। তবে গেম শুরু হলে সে চিৎকার করে বলে যে কখন দৌড়াতে হবে আর কখন থামতে হবে। সবাই তার কমান্ড মেনে গেমটা চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সবাই যখন স্থির হয়েছিল তখন একটা মৌমাছি মিনাকে কামড় দেয়, আর সে ব্যথায় লাফাতে শুরু করে আর থেমে গিয়ে বলে ওই লোকটা মিথ্যা বলেছে। তখনই তাকে গুলি করে মেরে ফেলা হয়। এই দেখে যারা বয়ে নাড়াচাড়া করে তাদের সবাইকে স্নাইপার দিয়ে শুট করা হয়। যারা শুট করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে নূর। খেলার এক পর্যায়ে সে দেখে 246 নম্বর প্রতিযোগিতা হচ্ছে পার্ক, অর্থাৎ পার্ক এসেছে তার অসুস্থ মেয়ের চিকিৎসার টাকার জোগাড় করতে। এরপর জিহুনের কমান্ড অনুযায়ী সবাই ভালোভাবে রাউন্ডটা কমপ্লিট করে। আর এই সবকিছু রুমে বসে দেখছিল ফ্রন্টম্যান ইউনহো। এলিমিনেটেড হওয়া একজন লোক বেঁচে ছিল, গুলি লেগেছিল তার পায়ে। তবে নূর তাকে গুলি করে সম্পূর্ণ মেরে ফেলে। তখন অন্য আরেকজন শুটার তাকে বলে একদম মেরে ফেলা যাবে না, এমন জায়গায় গুলি করতে হবে যাতে তারা কিছুক্ষণ বেঁচে থাকে। এরপর মৃত ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ বের করার সময় দেখা যায় বেশিরভাগ প্লেয়ারকে মাঠে মেরে ফেলা হয়েছে। তাদের অর্গানগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এর মানে তারা প্লেয়ারদের অর্গান বিক্রি করে সেই টাকায় দেয় প্রাইজ মানি হিসাবে। তো এই বিষয়টা একজন ক্যাপ্টেনকে জানানো হয়। সে নূরকে ডেকে সাবধান করে দেয় সে যেন কারো মাথায় গুলি না করে, আর বলে কোনো প্লেয়ারকে সম্পূর্ণ এলিমিনেট করা যাবে না। ওইদিকে জুনহো সিদ্ধান্ত নেয় আশেপাশের দ্বীপগুলোতে ড্রোনের মাধ্যমে খুঁজে দেখা হবে। যে করেই হোক স্কোয়াড গেমের দ্বীপটাকে খুঁজে বের করতেই হবে। অপরদিকে প্রথম রাউন্ড শেষ হলে সবাই বুঝতে পারে জিহুন এর আগে এই গেমটা খেলেছিল। তবে তারা গেমটা চালিয়ে যাবে, কারণ এই অবস্থায় বের হয়ে গেলে যে টাকা পাবে তা দিয়ে কারো ঋণ অথবা অভাব মিটবে না। এরপর গেমের পক্ষে এবং বিপক্ষে বুটে নেওয়া শুরু হয়। দুদিকেই মোট 182 করে সমান বুট ছিল, আর মাত্র একজনের বুট বাকি আছে। সেই লোকটাই ছিল 001 নম্বর পরিচিত প্লেয়ার ফ্রন্টম্যান ইউনহো। সে গেম চালিয়ে যাওয়ার পক্ষে বুট দেয়। কিউন কখনোই ইউনহোর চেহারা দেখেনি, তাই তাকে চিনতে পারে না। ইউনহো বলে তার স্ত্রী খুব অসুস্থ ছিল, তার চিকিৎসায় অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। তার এই খেলাটা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন 388 নম্বর প্লেয়ার ডাইনহো জংকে দেখে সেলুট দেয়, কারণ তারা নৌবাহিনীতে চাকরি করত। জং ছিল তার সিনিয়র অফিসার। এরপর থানোস একজনকে মারছিল, ইউনহো গিয়ে তাকে থামায়। সে যখন তাকে মারতে আসে তখন ইউনহো তাকে এমন ভাবে মারে সবাই বুঝে যায় ইউনহো খুব ভালো একজন ফাইটার। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, যেখানে 5 জনের একটা টিম বানাতে হবে, আর সেই 5 জনকেই একটা করে গেম খেলতে হবে। জিহুনের টিমে ছিল ইউনহো, ডাইনহো, জং এবং জুনহোই নামের প্রেগনেন্ট মেয়েটি। সেই রাউন্ডের প্রথম গেমটা ছিল ডাকজি, যেটা খেলে জুনহোই। সে প্রথম চেষ্টাতেই গেমটা কমপ্লিট করে ফেলে। এরপর দ্বিতীয় গেমটা খেলে জং, সেও একবারে কমপ্লিট করে ফেলে। এবং তৃতীয় গেমটা খেলে ডাইনহো। সেখানে অন্যরা এই গেম খেলতে গিয়ে মারা পড়ছিল, সেখানে ডাইনহো খুব স্মুথ ভাবে কমপ্লিট করে ফেলে। তারা জিজ্ঞাসা করে সে ছিল হয়ে মেয়েদের গেমটা কিভাবে পারলো। ডাইনহো বলে তার কোনো ভাই ছিল না, ছিল অনেকগুলো বোন, আর ছোটবেলায় বোনদের সাথে সারাদিন এই গেমটা খেলতাম। তারপরে গেমটা ছিল লাঠিম ঘুরানো। ইনহো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়, আর মাত্র 1 মিনিটের কম সময় বাকি আছে। তখন জিহুন তাকে মোটিভেট করে, সে আরো একবার চেষ্টা করে সফল হয়। শেষ গেমটা হচ্ছে এটাকে 5 বার পা দিয়ে জাংলি করতে হবে। জিহুন 4 বার জাংলি করলেও শেষবারের সময় যখন সেটা দূরে চলে যায় তখন ইনহো তার পা টেনে তাকে সাহায্য করে। পা লাগতে এভাবেই তারা সেই রাউন্ডটা কমপ্লিট করে ফেলে। তবে যারা ব্যর্থ হয় তাদেরকে বরাবরের মতো মেরে ফেলা হয় এবং তাদের বাগের টাকাগুলো বক্সে এড করা হয়। এইদিকে জিহুনের টিমের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়। ইউনো সহ বাকি সবাই রাজি হয় গেমের বিপক্ষে বুট করবে। তো বুটিং এর এক পর্যায়ে 100 নম্বর লোকটা বলে সবার উচিত গেমটা চালিয়ে যাওয়ার, কারণ এত অল্প পরিমাণে টাকা ভাগ হলে তাদের ঋণ বা অভাব কিছুই মিটবে না। তার কথায় বেশিরভাগ প্লেয়ার একমত হয় এবং গেম চালিয়ে যাওয়ার পক্ষে বুট বেশি পড়ে। এরপর তৃতীয় রাউন্ড শুরু হয়। সবাইকে একটা গোল চাকার উপর দাঁড়াতে হবে, যেটা মিউজিকের সাথে ঘুরবে। মিউজিক শেষ হয়ে গেলে নির্দিষ্ট একটা সংখ্যা অ্যানাউন্স করা হবে। সেই সংখ্যা অনুযায়ী টিম বানিয়ে জলদি ঢুকে পড়তে হবে এই লকারগুলোতে। সময় দেওয়া হবে মাত্র 30 সেকেন্ড। তো প্রথম
প্রথমবার মিউজিক শেষ হলে 10 নম্বর অ্যানাউন্স করা হয়, অর্থাৎ 10 জনের টিম বানিয়ে লকারে ঢুকতে হবে, আর যারা ব্যর্থ হবে তাদেরকে মেরে ফেলা হবে। এভাবেই কয়েক রাউন্ড চলতে থাকে। শেষ রাউন্ডে অ্যানাউন্স করা হয় এবার 2 জনের টিম বানাতে হবে। দেখা যায় জং এবং ইয়োনো একই লকারে ঢুকে, তখন দেখে তাদের সাথে আরো একজন রয়েছে। ইয়োনো সেই লোকটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে, তা না হলে সময় শেষে 3 জনের যে কোনো একজনকে মেরে ফেলা হতো। তো সেই রাউন্ড শেষে যখন আবারও ভোটিং শুরু হয়, তখন থানোস লাফাতে লাফাতে এসে খেলার পক্ষে ভোট দেয়। তার মতো যারা খেলার পক্ষে ছিল তাদেরকে সে জিরো গ্যাং বলে ডাকে, আর যারা বিপক্ষে ছিল তাদের নাম দেয় এক্স গ্যাং। তো থানোস কয়েকটা অসহায় ছেলেকে মারধর করে। আগের রাউন্ডে জিরো গ্যাং এর পক্ষে ভোট দিতে বাধ্য করেছিল, কিন্তু এবার সে অসহায় ছেলেগুলো খেলার বিপক্ষে ভোট দেয়। তাদের মধ্যে একজন হচ্ছে 333 নম্বর এই ছেলেটি, যে হচ্ছে গিহুনের টিমের প্রেগনেন্ট মেয়েটির বয়ফ্রেন্ড। তো এরপর সর্বশেষ ভোট দিতে আসে ইয়োনো, সেও খেলার বিপক্ষে ভোট দেয়। তবে দুই দিকের ভোট সমান হওয়াতে আগামীকাল আবারও ভোট নেওয়া হবে। জিহুন বুঝতে পারে থানোস ওই ছেলেটাকে ছাড়বে না, তাই 333 নম্বর ছেলেটাকে আত্মরক্ষার জন্য একটা কাঁটা চামচ দেয়। এরপর দেখা যায় থানোস রেগে গিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে, তখন সেই ছেলেটা কাঁটা চামচ থানোসের গলায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অপরদিকে জুনহো এবং তার ফোর্স এখনো সেই দ্বীপটাকে খুঁজে বেড়াচ্ছিল। একটা দ্বীপের কাছে এসে ড্রোনের সাহায্যে দেখার চেষ্টা করে, তবে তেমন কিছুই চোখে পড়ে না। এরপর সেই জেলেটা অর্থাৎ ভোটের ক্যাপ্টেন তাদেরকে বলে, আমাদের চলে যাওয়া উচিত, তেমন অদ্ভুত কোনো দ্বীপ আশেপাশে কোথাও নেই। রাতের বেলা প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। ফোর্সের একজন লোক দেখে বোটের ক্যাপ্টেন তাদের ড্রোনটা নষ্ট করে ফেলেছে। এই দেখে তাকে থামাতে গেলে ক্যাপ্টেন সে লোকটাকে সমুদ্রে ফেলে দেয়। ওইদিকে জিহুন বলে, এভাবে চলতে থাকলে সবাইকে মরতে হবে। এরপর তারা একটা আইডিয়া বের করে, তবে সবাই ঘুমিয়ে গেলে জিরো গ্যাং এর লোকজন তাদের উপর আক্রমণ করে। এই দুই দলের অনেকেই মারা যায়। তখন গার্ডরা চলে আসে তাদেরকে থামাতে, কিন্তু জিহুন এবং তার টিম প্ল্যান অনুযায়ী মরে যাওয়ার অভিনয় করে। গার্ডরা তাদের কাছে আসতে বন্দুক এবং রেডিওগুলো ছিনিয়ে নেয়। অনেকক্ষণ ফায়ারিং এর পর বাকি গার্ডরা পালিয়ে যায়। এরপর যারা বন্দুক চালাতে পারে না তাদেরকে বন্দুক চালাতে শেখায়। ইউনজো এরপর একজন গার্ডকে জিজ্ঞাসা করে এই রুম থেকে কিভাবে বের হতে হয়। সে বলে দরজার গ্লাস ভেঙে লকটা খুলতে হবে। এরপর তারা এগোতে থাকে এই গেমের রহস্য উন্মোচন করতে। এখানে প্রচুর ফায়ারিং হয়। জিহুনের টিমের এবং গার্ডদের অনেকেই মারা যায়, তবে যথেষ্ট বুলেট না থাকায় তাদের ম্যাগাজিন প্রায় শেষ হয়ে আসে। কিন্তু ইউনহোর বন্দুকে এখনো পর্যাপ্ত বুলেট ছিল, অর্থাৎ সে সঠিকভাবে ফায়ার করেনি। তবে বুলেট শেষ হয়ে যাওয়ায় ডাইনো নিচে ফিরে যায় মৃত গার্ডদের থেকে লুট আনতে। সেখানের কয়েকজন মিলে তাকে ম্যাগাজিন সংগ্রহ করে দেয়। বেরোনোর সময় কাউকে দেখে সে একদম হতবাক হয়ে যায় আর বেডের কাছে এসে বসে থাকে। তাই হিউনজো তাকে খুঁজতে চলে আসে। ডাইনো জানায় তার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, সে এখানেই থাকবে। তাই হিউংজো ম্যাগাজিনগুলো নিয়ে বেরোতে যাবে, তখন একজন তাকে যেতে মানা করে। তখন অনেকগুলো গার্ড চলে আসে। ওইদিকে জিহুন এবং জং এগিয়ে যায় ফ্রন্টম্যানের অফিসের দিকে। এরপর ইউনহো এবং আরো দুজন সামনে এগোয়। সে সিসি ক্যামেরার দিকে তাকায়, এরপর তার সাথে দুজনকে মেরে ফেলে এবং রেডিও ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে গার্ডদের সাথে যোগাযোগ করে, তাদেরকে আরো গার্ড পাঠাতে বলে। ওইদিকে পার্ক সারেন্ডার করে। সে বলে আমাকে মেরো না, আমার মেয়ে হসপিটালে ভর্তি, কিন্তু তার বুকে গুলি করা হয়। এদিকে কোনো উপায় না থাকায় জিহুনরাও সারেন্ডার করে। তখন একজন ফ্রন্টম্যান এসে জিহুনের দিকে বন্দুক তাক করে, তবে তাকে না মেরে জংকে মেরে ফেলে আর জিহুনকে বন্দি করে। একদম শেষে দেখা যায় 100 নম্বর প্লেয়ারটা যে ছিল সে দেশের প্রাক্তন সরকার। সে আরো দুজনকে নিয়ে প্রথম রাউন্ডের পুতুলটার কাছে যায়, যেখানে ছিল সেই পুতুলটার মতো দেখতে আরো একটা ছেলে পুতুল। এখানে দ্বিতীয় সিজনের সমাপ্তি ঘটে। 2025 সালের শেষের দিকে এর তৃতীয় অর্থাৎ ফাইনাল সিজনটা রিলিজ হবে। তো এই ছিল আজকের মতো এক্সপ্লেনেশন ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।